সাধারণত আমরা যখন কোনো মহামারীর কথা ভাবি, মানে ধরুন কোনো গ্রামে মড়ক লেগেছে, তখন প্রথমেই মাথায় আসে জীবাণু, ভাইরাস বা দূষিত জলের কথা। হ্যাঁ, মানে কোনো বৈজ্ঞানিক কারণ যেটা খুব সহজেই ব্যাখ্যা করা যায় আর কি। একদম, ব্যাপারটা বেশ বিজ্ঞানসম্মত হয় তখন। ডাক্তাররা পরীক্ষা করবেন, রোগের কারণ খুঁজে বের করবেন, ওষুধ দেবেন, আর ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। এটাই তো স্বাভাবিক প্রক্রিয়া। ঠিক, এটাই আমরা আমাদের দৈনন্দিন জীবনে দেখে অভ্যস্ত। কিন্তু আজ আমরা যে বিষয়টার গভীরে ঢুকতে চলেছি, মানে আমাদের আজকের এই ডিপ ডাইভের সোর্সগুলো আমাদের এমন একটা অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে যেখানে রোগের কোনো সাধারণ কারণ নেই। বলতে গেলে আজকের এই গভীর আলোচনায় আমরা বাংলা অতিপ্রাকৃত সাহিত্যের একটা মারাত্মক গল্প, তারানাথ তান্ত্রিকের শঙ্খিনীর রক্ততৃষা আতঙ্কের একেবারে গভীরে প্রবেশ করতে চলেছি। ঠিক, তবে আমাদের উদ্দেশ্য কিন্তু শুধু একটা গা ছমছমে ভূতির গল্প বলা নয়। মানে আমরা চাইছি এই কাহিনীতে লুকিয়ে থাকা গ্রাম্য আতঙ্কের যে মনস্তত্ত্ব, বা ধরুন প্রাচীন তান্ত্রিক আচারের অন্তর্নিহিত বিজ্ঞান, এই পুরো অ্যানাটমি বা কাঠামোটা বিশ্লেষণ করতে। হ্যাঁ, আর কিভাবে নিখাত বুদ্ধিমত্তা দিয়ে একটা অতিপ্রাকৃত সংকট মোকাবেলা করা হয় সেটাও আমরা ধাপে ধাপে আলোচনা করব। আচ্ছা, একবার কল্পনা করা যাক বিষয়টা। এমন এক অভিশাপ যা মানুষের রূপ ধারণ করে আসে। ভর দুপুরে একজন অত্যন্ত সাধারণ তৃষ্ণার্ত বৃদ্ধার বেশে সে দরজায় কড়া নাড়ে। কিন্তু তার তৃষ্ণা কোনো সাধারণ জলের তৃষ্ণা নয়, তার চাই মানুষের রক্ত। শুনলেই কেমন গা ছমছম করে ওঠে। গল্পের শুরুতেই আমরা দেখি একটা আস্ত গ্রামে রীতিমতো এমন এক অদ্ভুত মড়ক লেগেছে। আর সেই মড়কের ধরনটা এতই অস্বাভাবিক যে সাধারণ মানুষের পক্ষে তার কোনো কার্যকারণ সম্পর্ক খুঁজে বের করা প্রায় অসম্ভব। মানে গ্রামের মহিলারা যেমন রাঙা বৌঠান বা হরিমতির মতো সম্পূর্ণ সুস্থ মানুষেরা হঠাৎ করেই অদ্ভুত এক ক্ষয়রোগের শিকার হচ্ছেন। হ্যাঁ, তারা দিনে দিনে শুকিয়ে যাচ্ছেন, তাদের শরীর ফ্যাকাশে হয়ে যাচ্ছে, যেন কোনো এক অদৃশ্য উপায়ে তাদের শরীর থেকে সমস্ত রক্ত নিংড়ে নেওয়া হচ্ছে। আর এই পুরো ঘটনার কেন্দ্রে রয়েছে একটা চরিত্র, সেই সাদা কাপড় পরা, সাদা পাথরের গয়না পরা এক রহস্যময়ী বৃদ্ধা, যে বাড়িতে বাড়িতে শুধু জল চাইতে আসে। ঠিক, কিন্তু গৃহস্থ যখন জল ভর্তি পাত্র তার হাতে দেয়, সে কি করে? সে সেই জল মাটিতে ফেলে দেয়। তারপর অদ্ভুত এক হাসি হেসে বলে তার জলের তৃষ্ণা মেটেনি, কারণ তার তৃষ্ণা হলো রক্তের। বাপরে! হ্যাঁ, আর এরপরই সেই মহিলারা এই অজানা রক্তশূন্যতার শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। এই দৃশ্যটা পড়ার পর আমার প্রথমেই মনে হলো, সাধারণ গ্রামবাসী এর মোকাবেলা কিভাবে করবে? তারা তো জানেই না শত্রু কে বা কি। আর ঠিক সেই না জানা থেকেই জন্ম নেয় চরম আতঙ্ক। মানে যখন একটা গোটা সমাজ বা গোষ্ঠী এরকম একটা অজানা এবং অদৃশ্য বিপদের সম্মুখীন হয়, তখন মানুষের মনের ভেতরকার সবচেয়ে আদিম প্রবৃত্তিগুলো জেগে ওঠে। যুক্তিবোধ হারিয়ে যায়। একদম, মানুষ তখন যুক্তি দিয়ে বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলে। তারা এমন একটা কিছুর খোঁজ করতে শুরু করে যাকে তারা দোষারোপ করতে পারবে। এই মনস্তত্ত্বটা বোঝা খুব জরুরি। এই যুক্তিনাশের ব্যাপারটা সোর্স ম্যাটেরিয়ালে খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে। আমরা দেখি এই ভয়ঙ্কর আতঙ্কের বশবর্তী হয়ে গ্রামবাসীরা এক নিরীহ সন্ন্যাসীকে বেদম প্রহার করতে শুরু করে। হ্যাঁ, সেই কালীপ্রসাদ চরিত্রটা। ঠিক ধরেছেন। উন্মত্ত জনতা তাকে টেনে হিচুড়ে নদীর পাড়ে নিয়ে গিয়ে ভাসিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। সে প্রাণ ভয়ে চিৎকার করছে, বারবার বলছে যে সে নির্দোষ। সে নিজেই ওই অপশক্তির শিকার হয়ে ধুঁকছে, কিন্তু কেউ তার একটা কথাও শুনছে না। কেউই শোনার মতো মানসিক অবস্থায় নেই আসলে। সেটাই। কিন্তু আমার প্রশ্ন হলো, এত মানুষ থাকতে গ্রামবাসীরা এই রুগ্ন সন্ন্যাসীটাকেই কেন লক্ষ্যবস্তু বানালো? কারণ কালীপ্রসাদ হলো তাদের সেই বলির পাঠা। ইতিহাসে আমরা দেখেছি, মানে ধরুন মহামারীর সময় যখন মানুষ রোগের কারণ বুঝতে পারত না, তখন তারা মরিয়া হয়ে ডাইনি শিকার বা উইচ ফান্ড করত। এখানেও ঠিক তাই ঘটছে। উফ, আচ্ছা, মানে একটা অজানা ভয় থেকে এই আক্রমণ। হ্যাঁ, গ্রামবাসীদের মন তখন এমন এক চরম আতঙ্কে আচ্ছন্ন যে তাদের মস্তিষ্ক যুক্তির পথ পুরো বন্ধ করে দিয়েছে। তারা দেখছে গ্রামে এক নতুন অপরিচিত সন্ন্যাসী এসেছে, আর ঠিক তার কয়েকদিন পর থেকেই এই মৃত্যু মিছিল শুরু হয়েছে। ফলে তারা দুটোর মধ্যে একটা লিঙ্ক তৈরি করে নিয়েছে। একদম, তাদের ভয়ার্থ মনে এই দুটো বিচ্ছিন্ন ঘটনার মধ্যে একটা কাল্পনিক সমীকরণ তৈরি হয়ে গেছে।
ভয়ের সবচেয়ে বড় বিপদ হলো এটা মানুষকে সাময়িকভাবে অন্ধ করে দেয়। আসল শত্রুকে আড়াল করে হাতের কাছে পাওয়া সবচেয়ে দুর্বল বা অপরিচিত কাউকেই মূল অপরাধী বলে ধরে নিতে বাধ্য করে। এটা কিন্তু খুব গভীর একটা পয়েন্ট। আধুনিক যুগেও কিন্তু আমরা সমাজে বা সামাজিক মাধ্যমে কোনো গুজব ছড়ালে ঠিক একই ধরনের উন্মাদনা দেখতে পাই। হ্যাঁ, যেখানে কোনো প্রমাণ ছাড়াই একজনকে কাঠগড়ায় দাঁড় করানো হয়। দারুণ একটা দিকের প্রতি আলোকপাত করলেন। তো গ্রামবাসীদের এই অন্ধকারের মধ্যে হাতড়ানোর বিপরীতে আমাদের এমন একজনকে দরকার ছিল যিনি অন্ধকারে ভাষাটা বোঝেন। আর ঠিক সেই শূন্যস্থান পূরণ করতে ত্রাতা হিসেবে প্রবেশ করেন আমাদের গল্পের মূল চরিত্র তারানাথ তান্ত্রিক। ঠিক, তিনি এসে উন্মত্ত জনতার হাত থেকে কালীপ্রসাদকে বাঁচান। আর এরপরই আমরা রোগের লক্ষণের স্তর থেকে একেবারে রোগের উৎসের দিকে যাই। কালীপ্রসাদ তারানাথকে জানায় তার অতীতের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা। হ্যাঁ, সেই ফ্ল্যাশব্যাক অংশটা। সে ছিল এক তান্ত্রিক গুরুর সেবক। গুরু গভীর রাতে জঙ্গলে নদীর ধারে একটা কুটিরে এক আদি মাতৃশক্তি বা শঙ্খিনীকে আবাহন করছিলেন। কালীপ্রসাদ লুকিয়ে দেখে ফেলে যে গুরু একটা সাদা শাঁখ বা শঙ্খের ওপর নিজের বাম হাতের অনামিকা চিরে রক্ত দিচ্ছেন। গুরু চেয়েছিলেন সেই অপার্থিব নারী শক্তিকে নিজের সাধনায় তুষ্ট করে মাতৃরূপে ফিরে পেতে। কিন্তু কালীপ্রসাদকে লুকিয়ে দেখতে দেখে গুরুর সেই মাতৃস্নেহের আকাঙ্ক্ষা নিমেষে উধাও হয়ে যায়, আর তার জায়গা নেয় চরম ক্রোধ। তিনি ক্ষিপ্ত হয়ে কালীপ্রসাদকে অভিশাপ দেন আর ওই শক্তিকে লেলিয়ে দেন কালীপ্রসাদের রক্ত পান করার জন্য, যতক্ষণ না তার রক্তে অরুচি ধরে। ঠিক, আমার এখানে একটা খটকা লাগছে। গুরুর উদ্দেশ্য তো ছিল মাতৃস্নেহ পাওয়া, তাহলে সেই আরাধনা থেকে হঠাৎ করে এমন এক রক্তপিপাসু দানবী বেরিয়ে এলো কিভাবে? এটা কি পুরো প্রক্রিয়ার সাথে সাংঘর্ষিক নয়? মানে এটা কি অনেকটা ধরুন সেই ফ্র্যাঙ্কেনস্টাইনের গল্পের মতো নয়, যেখানে স্রষ্টার রাগ তার সৃষ্টিকেই এক ধ্বংসাত্মক অস্ত্রে পরিণত করে? অসাধারণ একটা তুলনা। হ্যাঁ, সাধারণ চোখে এটা সাংঘর্ষিক বা অযৌক্তিক মনে হতেই পারে, কিন্তু তন্ত্র সাধনার একেবারে গভীরে গেলে এর একটা নিখুঁত আধ্যাত্মিক এবং মনস্তাত্ত্বিক বিজ্ঞান আছে। তন্ত্রে একটা কথা খুব প্রচলিত, যাকে বলে ভাব। ভাব মানে ইমোশন বা মানসিক অবস্থা? ঠিক তাই। মানে আপনি কোন মানসিক অবস্থা নিয়ে শক্তির আরাধনা করছেন। মাতৃশক্তির আবাহন করার জন্য মনকে সম্পূর্ণ শান্ত, পবিত্র এবং অহংকার মুক্ত রাখতে হয়। এটা অনেকটা একটা সূক্ষ্ম রাসায়নিক বিক্রিয়ার মতো। রাসায়নিক বিক্রিয়া মানে আপনি বলছেন এখানে গুরুর মনের ওই রাগটা কোনো অনুঘটকের মতো কাজ করেছে? একদম। সাহিত্যে যেমন ফ্র্যাঙ্কেনস্টাইনের গল্পে আমরা দেখি স্রষ্টার উচ্চাকাঙ্ক্ষা এবং ভুল তার সৃষ্টিকেই এক ধ্বংসাত্মক অস্ত্রে পরিণত করে, এখানেও ব্যাপারটা অনেকটা তেমনই। যখন গুরু মাতৃশক্তির আরাধনা করছিলেন, তখন তার মধ্যে তৈরি হলো চরম রাগ এবং কালীপ্রসাদের প্রতি প্রতিহিংসা। বুঝতে পারছি। এই নেতিবাচক আবেগটা যখন সেই প্রচণ্ড শক্তিশালী আদিশক্তির সাথে মিশে গেল, তখন তা পুরো প্রক্রিয়াটাকে দূষিত করে দিল। গুরুর নিজের ক্রোধই ওই মাতৃমূর্তিকে এক রক্তপিপাসু রাক্ষসীতে রূপান্তরিত করল। মানে আধ্যাত্মিক সাধনায় যে কোনো ছোট বিচ্যুতি কিভাবে বুমেরাং হয়ে নিজের বা অন্যের সর্বনাশ ডেকে আনে, এটা তার একটা ভয়ঙ্কর উদাহরণ। একদমই তাই। বুঝতে পারছি। তার মানে স্রষ্টার রাগই সৃষ্টিকে দানব বানালো, আর সেই দানবের রোষ গিয়ে পড়ল নিরীহ গ্রামবাসীদের ওপর। এবার এই দানবকে থামানোর পালা। তারানাথ তান্ত্রিক এসে গ্রামবাসীদের আশ্বস্ত করেন এবং তাদের মোড়ল মানে শিবদাস মুখার্জিকে একটা অদ্ভুত জিনিসের তালিকা ধরিয়ে দেন। হ্যাঁ, সেই প্রস্তুতির পর্বটা খুব ইন্টারেস্টিং। তিনি চাইলেন বালি, সৈন্ধব, লবণ মেশানো একটা মাটির হাঁড়ি, 3টি যজ্ঞডুম্বুরের ডাল, 1 কৌটো সিঁদুর, 1 মুঠো কর্পূর, একটা ছোট লোহার কোদাল আর 1 ঘটি ভর্তি দুধ এবং গঙ্গাজল। এই ফর্দটা দেখে আমি রীতিমতো অবাক হয়েছি। অবাক হওয়ারই কথা। মানে কোনো তলোয়ার, বল্লম বা বর্ষা নয়, এগুলো তো খুব সাধারণ জিনিস। এই উপাদানগুলো দিয়ে তিনি কিভাবে লড়াই করবেন? এটা তো কোনো জাদুদণ্ড ঘুরিয়ে অলৌকিক কিছু করার মতো শোনাচ্ছে না। শোনাচ্ছে না, কারণ তিনি কোনো সাধারণ লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন না। তিনি যেন এখানে অতি প্রাকৃত বিস্ফোরক নিষ্ক্রিয় করার একজন বিশেষজ্ঞ, মানে বলতে পারেন একজন সুপার ন্যাচারাল বম্ব ডিসপোজাল এক্সপার্ট। হ্যাঁ, দারুণ বলেছেন, বম্ব ডিসপোজাল এক্সপার্ট। হ্যাঁ, একজন এক্সপার্ট যেমন বুঝতে পারে কোন তার কাটলে বোমা ফাটবে না,
তারানাথও ঠিক জানেন এই শক্তির দুর্বল জায়গাগুলো কোথায়। তন্ত্র এবং লোকাচারে এই প্রতীকী উপাদানের একটা গভীর তাৎপর্য আছে। একটু বুঝিয়ে বলবেন, মানে এই যেমন সৈন্ধব লবণ বা বালি, এগুলো তো আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করি, এর মধ্যে আধ্যাত্মিক কি ক্ষমতা থাকতে পারে? প্রাচীন লোককথায় এবং বিভিন্ন সংস্কৃতির গুপ্তবিদ্যায় নুন বা লবণ হল পবিত্রতা এবং সংরক্ষণের প্রতীক। নুন এবং বালি ব্যবহার করে কোনো অশুভ শক্তিকে আটকে রাখার বা বাইন্ডিং করার প্রাচীন রীতি পৃথিবীর প্রায় সব প্রান্তেই দেখা যায়। ও, মানে একটা সীমানা তৈরি করা। হ্যাঁ, অশুভ আত্মারা এই লবণের তৈরি সীমানা অতিক্রম করতে পারে না। অন্যদিকে গঙ্গার জল হলো অশুভ শক্তির বিরুদ্ধে পবিত্রতার চূড়ান্ত প্রতীক। যখন কোনো অন্ধকার বা অপবিত্র শক্তি এই পবিত্রতার সংস্পর্শে আসে, তখন তা রীতিমতো ক্ষার বা অ্যাসিডের মতো কাজ করে। অ্যাসিডের মতো? বাপরে! ঠিক তাই। আর যজ্ঞডুম্বুরের ডাল বা কর্পূর, এগুলো হোমের আগুনকে পবিত্র এবং শক্তিশালী করার জন্য ব্যবহৃত হয়। তারানাথ আসলে ভৌত জগতের এই উপাদানগুলো ব্যবহার করে আধ্যাত্মিক জগতের একটা শক্তিশালী বেষ্টনী তৈরি করার ছক কষছিলেন। তার মানে তিনি কোনো ম্যাজিক ট্রিক দেখাচ্ছেন না, বরং আধ্যাত্মিক রসায়ন ব্যবহার করে একটা নিখুঁত ফাঁদ পাচ্ছেন। সমস্ত প্রস্তুতি শেষ করার পর তারানাথ মন্ত্র পড়ে গ্রামের প্রতিটি ঘরের দরজা বন্ধ করে দেন, যাতে কেউ বাইরে না বেরোয়। একদম দুপুরবেলা যখন সূর্য মাথার উপর, তিনি নিজে গায়ে কাদামাটি মেখে একেবারে সাধারণ এক চাষির ছদ্মবেশে খোলা মাঠে বসে রইলেন। এখানেও তার পরিকল্পনার একটা দারুণ দিক ফুটে উঠেছে। ছদ্মবেশটা তিনি এমন নিলেন যাতে শঙ্খিনী তাকে খুব সহজে একটা শিকার বলে মনে করে। ঠিক, শিকারী নিজেই এখানে টোপ হিসেবে বসে আছেন। এরপর সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত, বৃদ্ধার বেশে শঙ্খিনী এসে সেই সাধারণ চাষিরূপী তারানাথের কাছে জল চাইল। তারানাথও অত্যন্ত নিরীহভাবে তার হাতে সেই ঘটিটা তুলে দিলেন। কিন্তু তাতে তো সাধারণ জল ছিল না। না, ছিল পবিত্র গঙ্গা জল। জলের স্পর্শ পাওয়া মাত্রই শঙ্খিনী যন্ত্রণায় ছটফট করে উঠল। তার শরীর যেন পুড়তে লাগল। আর তখন সেই বৃদ্ধার মূর্তি আর টিকল না, সে তার আসল স্বরূপে ফিরে গেল। হ্যাঁ, সেই আদি রূপ। কিন্তু এখানেই আমার সবচেয়ে বড় প্রশ্ন, সে তো একটা শক্তিশালী অশুভ শক্তি, সে কি পারল না তারানাথকে আক্রমণ করতে? সে কেন গুটিয়ে গিয়ে নিজের আদিরূপ, মানে সেই সাদা শাখের ভেতরে লুকিয়ে পড়ল? এখানে প্রকৃতির একটা চমৎকার নিয়ম কাজ করেছে। বিপদে পড়লে আত্মরক্ষার আদিম প্রবৃত্তি। ধরুন, একটা কচ্ছপ যখন কোনো বিপদের সম্মুখীন হয়, সে কি করে? সে তো নিজের খোলসের ভেতর ঢুকে যায়। ঠিক, সে লড়াই না করে নিজের খোলসের ভেতর আত্মগোপন করে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। শঙ্খিনীও তো শেষ পর্যন্ত প্রকৃতিরই একটা বিকৃত রূপ। গঙ্গার পবিত্র জলের প্রচণ্ড তাপ সহ্য করতে না পেরে তার ভেতরের আত্মরক্ষার প্রবৃত্তি তাকে বাধ্য করল নিজের আদিরূপ, অর্থাৎ সেই শাঁখের আশ্রয়ে ফিরে যেতে। আর তারানাথ ঠিক এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিলেন। শত্রুর সেই আত্মরক্ষার স্বভাবটাকেই তিনি তার বিরুদ্ধে ব্যবহার করলেন। শঙ্খিনী যে মুহূর্তে শাঁখের রূপ নিল এবং মাটি বেয়ে পালানোর চেষ্টা করল, তারানাথ তখনই তাকে সেই আগে থেকে তৈরি করে রাখা বালি আর নুনের মিশ্রণ রাখা হাড়ির ভেতর ফেলে দিলেন। একদম নিখুঁত টাইমিং। হ্যাঁ, তারপর ওপর থেকে আরও নুন বালি চাপা দিয়ে গর্ত বুঝিয়ে দিলেন। শক্তির লড়াই কে জেতে বলুন তো? যার শারীরিক ক্ষমতা বেশি সে, নাকি যার বুদ্ধি বেশি? এই পুরো ক্লাইম্যাক্সটা কিন্তু কোনো পেশি শক্তির লড়াই নয়, এটা সম্পূর্ণভাবে বুদ্ধের জয়। একদম 100% একমত। গায়ের জোরে ওই অশক্তিকে মারানো হয়তো অসম্ভব ছিল, কিন্তু তারানাথ নিজের প্রজ্ঞা দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে শত্রুকে তার নিজের ফাঁদেই ফেললেন। এরপর তিনি সেখানে হোমাগ্নি জ্বালিয়ে যজ্ঞ শুরু করলেন। তিনি কর্পূর চূর্ণ আহুতি দিয়ে অন্তিম মন্ত্র উচ্চারণ করলেন, ওম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়াভ্যাস্ত্রাহীন দেবী দুর্গে দেবী নমস্তুতে। এই মন্ত্রের শেষে ওই অশুভ শক্তির চিরতরে বিনাশ হলো। গ্রাম মুক্তি পেল সেই অভিশাপ থেকে। এই মন্ত্রটা খেয়াল করলে দেখবেন এটা কিন্তু কোনো ধ্বংসাত্মক মন্ত্র নয়, তাই নাকি? হ্যাঁ, এটা আসলে পরম প্রকৃতির কাছে প্রার্থনা, অশুভ শক্তিকে রুখে দেওয়ার জন্য আসল মাতৃশক্তির শরণাপন্ন হওয়া। ভৌত জগৎ থেকে শুরু হওয়া একটা সংকট, যা সাধারণ মানুষের কাছে মহামারী মনে হচ্ছিল, তা কিভাবে মন্ত্র এবং আচারের মাধ্যমে আধ্যাত্মিক জগতের নিয়মে মীমাংসা হলো, এটা তার এক দুর্দান্ত উদাহরণ। দারুণ বলেছেন। যজ্ঞ শেষে তারানাথ গ্রামের সমস্ত ঘরের দরজা খুলে দিলেন।
তিনি হোমের আগুন থেকে পবিত্র করা সিন্দুর মহিলাদের হাতে দিলেন তাদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য। কালীপ্রসাদও তারানাথের কাছে তার জীবন বাঁচানোর জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করল। আর এরপরেই মোড়ল মশাই যখন তার পরিচয় জানতে চাইলেন, তখন তিনি জানালেন যে তিনি তারানাথ চক্রবর্তী। হ্যাঁ, আর এখানেই লোককথার একটা চমৎকার সংযোগ আমরা দেখতে পাই। তিনি উল্লেখ করেন যে তিনি রামপদ ভট্টাচার্যের গুরু ভাই, যা শুনে মোড়ল মশায়ের মনে পড়ে যায় যে তিনি বহু আগে কালীঘাটে রামপদ ভট্টাচার্যের মুখে এই শক্তিশালী তান্ত্রিকের কথা শুনেছিলেন। এই ধরনের ছোট ছোট সংযোগগুলি কিন্তু গল্পটাকে একটা বাস্তবের মাটিতে দাঁড় করায়, শ্রোতা বা পাঠকের মনে বিশ্বাসযোগ্যতা তৈরি করে। একদমই। তো গল্পটা শেষ হয় ভবিষ্যতের একটা সময়কালে। এক শীতের সন্ধ্যায় তারানাথ এক কিশোরীর কাছে নিজের জীবনের এই রোমাঞ্চকর অভিজ্ঞতার গল্পটা বলছিলেন। হ্যাঁ, পরিবেশটা বেশ শান্ত তখন। ঠিক। আর ঠিক তখনই পরিবেশটাকে স্তব্ধ করে দিয়ে পাশের কোনো একটা বাড়ি থেকে সন্ধ্যায় শাঁখ বাজার আওয়াজ ভেসে আসে। সেই আওয়াজ শুনে তারানাথ তান্ত্রিকের মতো একজন শক্তিশালী অভিজ্ঞ সাধকও মুহূর্তের জন্য থমকে যান। আর বলে ওঠেন যে আজও এই শাঁখের আওয়াজ কানে এলে তার সেই রক্তপিপাসু শঙ্খিনীর কথা মনে পড়ে যায়। এটাই হলো একটা সার্থক মনস্তাত্ত্বিক এবং অতি প্রাকৃত গল্পের আসল শক্তি। এটা শুধুমাত্র আপনাকে সাময়িকভাবে ভয় দেখায় না, বরং আপনার খুব চেনা পরিবেশের একটা সাধারণ দৈনন্দিন জিনিসকে চিরকালের জন্য একটা ভীতিকর মোড়কে মোড়ে দেয়। একদম ঠিক কথা বলেছেন। আর এই গভীর আলোচনা শেষ করার আগে ঠিক এই জায়গাটাতেই আমরা একটা ভাবনার বিষয় নিয়ে কথা বলতে পারি। মানে আমরা শাঁখ বা শঙ্খকে অত্যন্ত পবিত্র, মঙ্গল এবং শুভ কাজের প্রতীক বলে জানি, তাই না? হ্যাঁ, প্রতিদিন সন্ধ্যায় প্রতিটি বাঙালি বাড়িতেই এই শাঁখ বাজে। দেবতার আরাধনায় এটি অপরিহার্য। কিন্তু এই উৎসগুলো বিশ্লেষণ করার পর এই চিরচেনা পবিত্র বস্তুটির গায়েই যেন চরম আতঙ্কের এক রূপ লেপে গেছে। এই আলোচনার পর আগামী দিন সন্ধ্যায় যখন আপনার আশেপাশের কোনো বাড়ি থেকে শাঁখ বাজার আওয়াজ ভেসে আসবে, তখন কি মনের কোনো এক কোণ থেকে